আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি। ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায়। আমি মরে যাব, আমি তো মরে যাব। এ আসলে মানুষ নয়, মানুষরূপী নরপশু, হিংস্র জানোয়ার, জঘন্য সন্ত্রাসী। সারা দেশের মানুষ এই খুনির ফাঁসি চায়। তার যদি বিচার না হয় তাহলে বোঝা যাবে যে দেশে কোনো আইনের কোনো প্রয়োগ নাই। বিচার আমাদের এই খুলনার বুকে হোক, আমরা এটা চাই। শিকদারের ফাঁসি চাই, শিকদারের বিচার চাই। ফাঁসি না দিলে এই দেশের মানুষ টিকতে পারবে না। খুলনার লোক শিকদারের ফাঁসি 1 মাসের ভিতরে আমরা শিকদারের ফাঁসি, এই এরশাদ শিকদারের বিচারক এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরও বিচার আমরা দাবি করি। এরশাদ শিকদার তো বের হওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের আমি নামটা উচ্চারণ করলাম, আসলে উচ্চারণ করাও ঠিক হয়নি আমার পক্ষে। এই ধরনের ক্রিমিনালের নাম উচ্চারণ করতে চাই না আমি। তবুও আপনি যেহেতু প্রশ্ন করেছেন বলে আমি কথাটা বললাম, এই ধরনের ক্রিমিনালরা বের হতে পারবেন। বর্তমান সরকার ইতিমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা আজকে রাত 12টা 1 মিনিটে ফাঁসি। এখন আমারে বলছে যে এগুলো কিন্তু আপনার ভাইয়ের কাছে বলতে পারবেন না যে আজকে তার ফাঁসি। আমি বলছি বলবো না, যদি বলেন তাহলে কিন্তু আপনার 10 বছর কারাদণ্ড হবে আর 10,000 টাকা জরিমানা করা হবে। আমি বলছি ঠিক আছে বলবো না। তারপরে গেলাম ভিতরে, ওই জেলখানার ভিতরে ছেল ঘরে যেখানে রাখছে সেখানে, হ্যাঁ কন্ডম ছেলে গেছি। তারপরে দেখলাম খুব কাবু হয়ে গেছে। তার আগে 2 মাস, হ্যাঁ 2 মাস আগে থেকে দেখা বন্ধ করে, হ্যাঁ ভেঙে পড়ছিল না। তার আগে ওই যে ওই পেট ফাটছিল, হ্যাঁ ওর জন্য আর কি ওই রক্তটা বেরোয় গেছে, একটু কাবু হয়ে গেছিল। তা ওই সময় আর কি 2 মাস আমাদের দেখা করায় নাই। এই 2 মাস পরে আজকে দেখা করাচ্ছে 10 তারিখে। তারপরে গেলাম, এখন আমি তো কান্না ঠেকাই রাখতে পারছি না। আমি তো জানি যে আজকে রাত্রেই তার ফাঁসি। তা আমি কান্নাকাটি করতেছি, আমার ছেলে মেয়ে সব গেছে। তা বলছে কাঁদছিস কেন? তা আমি বলছি ওই তুমি অসুস্থ তো তাই কাঁদতেছি। তা বললো কি আমার ফাঁসির কাগজটা কি জেল গেটে আইছে? তা আমি বলছি কি না, আসে নাই। তা বললো কি আমার তো ফাঁসি কার্যকর হয়ে গেছে তাই না? তা আমি বলছি কি না কার্যকর হয়নি। হ্যাঁ কার্যকর হয়ে গেছে। হয়তো তোরা জানিস না, আমি স্বপ্নে দেখছি আমার ফাঁসি কার্যকর হয়ে গেছে। যদি আমার কাগজটা আসে তা আমারে বলে যাস যে কাগজটা গেটে আইছে। আমি বলছি কি আচ্ছা ঠিক আছে। তা আমি বললাম কি তুমি কিছু বলবা? তা বললো কি বলবো, আমার তো ফাঁসি কার্যকর হয়ে গেছে। তা আমার মৃত্যুর পর আমার লাশটা তুই নিয়ে যাস, আর কেউ কাছে দিবি না, স্বর্ণ কমলে দিবি না। আমার লাশ যেন আমার কেউ না ধরে, তুই নিবি। আর আমার ওই বড় ভাই আছে আশরাফ বর্মা, বললো যে দাদা থেকে আর তুই থেকে লাশটা নিয়ে আমার এই লাশ মাটি দিবি। কোথায় মাটি দিবি? তখন আমি বলছি তুমি বলো কোথায় মাটি দেবো। তা বললো কি টুটপাড়ায় মাটি দিবি, এই টুটপাড়ায় কবরস্থান আছে, বললো এখানে মাটি দিবি। তা আমি বললাম এখানে টুটপাড়ায় দেবো কেন? তা তোমার জায়গার ভিতরে দিই। তা বলছে না, জায়গার ভিতরে আমার স্বর্ণকমলের ভিতরে আমার ঢুকবি না, কেন ওই ছেলেপেলেরা তেমন একটা দেখাশোনা করে নাই, তার বউ তেমন একটা দেখাশোনা করে নাই, এই জন্য তার একটু দুঃখ ছিল। তা বললো যে আমি একটা বিরাস চাইছি, সেই বিরাস দেয় না আমারে। তা ওদের সাথে আমার কি সম্পর্ক থাকতে পারে? আমার কোনো সম্পর্ক থাকবে না, আর ওদের কাছে আমার লাশও দিবি না। লাশটা তুই মাটি দিস, টুট করে মাটি দিবি। আর ওখানে মসজিদ আছে, গেট করা আছে, মাঝে বাজে লোক ঢুকতে পারবে না, আর আমি মসজিদের আজান শুনতে পারবো যদি আমার টুট করে মাটি দিস। তা বললো কি আমার কাগজটা গেটে তুই প্রতিদিন আসবি, জেল গেটে প্রতিদিন আসবি, এসে খবর নিবি যে কখন আমার কাগজটা আসে, আসলে আমার সাথে এসে দেখা করে বলেছিস। আর আমি তো বলতে পারি না যে কাগজ তো গেটে চলে গেছে। আমার তো যে ভয় দেখাইছে 10 বছর সাজা দেবে আমারে, তারপরে 10,000 টাকা জরিমানা করবে। এই ভয়তে আমি আর বলতে পারি না যে তোমার কাগজ গেটে চলে গেছে আর আজকে রাত্রে তোমার